নমস্কার, আমি অমিতাভ। আবার চলে এলাম আনকাট রাতের গল্প নিয়ে। আনকাট রাতের গল্পে আজকে একটু অন্য কথা বলবো, যাকে ঘিরে আমাদের দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সহাবস্থান, যেটা ছাড়া আমাদের কোনো কিছুই পরিচালনা করা প্রায় অসম্ভব। অর্থাৎ আমাদের জীবনযাত্রার সঙ্গে জুড়ে আছে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি। এই ইলেকট্রিসিটি কলকাতা শহরে, এই মহানগরীতে প্রথম কবে এসেছিল মনে আছে? মনে যদি না থাকে তাহলে আপনাদের মনে করে দেই। তার আগে মনে করিয়ে দেবো, কলকাতা শহরে যখন প্রথম ইলেকট্রিক আসতে চলেছে, মানে আর কয়েকদিনের মধ্যে আসবে এরকম একটা সময়, তখন ঘোড়ার গাড়ি আর ঠেলা গাড়িতে করে রংচঙে পোস্টার দিয়ে তার একটা বিজ্ঞাপন বা প্রচার করা হয়েছিল বেশ কিছুদিন ধরে। কি লেখা ছিল জানেন সেই বিজ্ঞাপনে? লেখা ছিল, বোতাম টিপলেই আলো জ্বলবে, তেল লাগে না, গ্যাস লাগে না, কলকাতা শহরে এবার আলোর বন্যা বইয়ে দেব আমরা। নামমাত্র খরচে রাতকে দিন করে দেওয়ার আয়োজন হয়েছে। ডালহৌসি স্কয়ার কিংবা ধর্মতলা এসপ্ল্যানেড, সেখানে এই রংচঙে গাড়ি করে, ঠেলা গাড়ি ঘোড়া গাড়ি করে এই পোস্টার রীতিমতো ভাবে মানুষ দাঁড়িয়ে সার্কাস দেখার মতো ভিড় করে তারা সেগুলো দেখতেন। 1899 সালের 17 এপ্রিল হঠাৎ করে জ্বলে ওঠে কলকাতা শহরের বাতি স্তম্ভগুলোতে গ্যাস বা তেলের বদলে ইলেকট্রিক বাতি, এবং দ্য ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই, এদের সঙ্গে যারা এজেন্ট হিসেবে কাজ করেছিলেন এই প্রথম বিদ্যুৎ কলকাতায় পৌঁছে দেওয়ার জন্য, তারা হচ্ছেন মেসার্স কিলবার্ন অ্যান্ড কোম্পানি। এবং সেই সময় কর্পোরেশন থেকে 1 লক্ষ স্টার্লিং পাউন্ড খরচ করা হয়েছিল, যার দ্বারা 60,000 বাতি কলকাতার রাস্তায় জ্বলবে, তার জন্য একটি বিদ্যুতের উৎপাদন কেন্দ্র তৈরি করার জন্য। 1000 কিলোওয়াটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করা হয়েছিল, যে জায়গাটিতে বর্তমানে সেই জায়গাটিকে আপনারা চেনেন প্রিন্সেপ স্ট্রিট বলে, তখন নাম ছিল ইমামবাগ। হ্যাঁ, এইভাবেই কলকাতা শহরের বিদ্যুতের আবির্ভাব হয়েছিল বা জয়যাত্রা শুরু হয়েছিল। এবং বলা হয়েছিল যে লন্ডনের দামেই এখানে বিদ্যুৎ পাওয়া যাবে, কলকাতা শহরেও একই দামে বিদ্যুতের মাসুল। এবং সেই সময় হাতে টানা যে পাখা ছিল, তার জন্য পাখার জন্য যে কুলি ব্যবহার করা হতো, পাখা কুলি, এবং সেই কুলিদের মাসোহারা বা বেতন ছিল। বলা হয়েছিল যে এই কুলি বা ওই পাখা কুলি যারা, তাদের মাসিক যা বেতন, তার থেকে অনেক কম খরচায় আপনারা পাখা চালাতে পারেন, লাইট জ্বালাতে পারেন। কোথায় কোথায় প্রথম কলকাতায় এই ইলেকট্রিক স্ট্রিট লাইট বা রাস্তার আলো জ্বলেছিল জানেন? জ্বলেছিল স্ট্যান্ড রোড, আপার লোয়ার চিতপুর রোডে, বেন্টিং স্ট্রিট, চৌরঙ্গি রোড, কর্নওয়ালিস রোড, কলেজ স্ট্রিট, ওয়েলেসলি স্ট্রিট, ওয়েলিংটন স্ট্রিট, উড স্ট্রিট, হ্যারিসন রোড, বহুবাজার, ধর্মতলা রোড, ফ্রি স্কুল, পার্ক স্ট্রিটের বেশ কিছুটা অংশ, রাসেল স্ট্রিট, লাউডন স্ট্রিট, এবং
এই জায়গাগুলোর মধ্যে দিয়ে প্রথম বিদ্যুতের সরবরাহ করেছিল কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন এবং তাদের এজেন্ট মেসার্স কিলবার্ন অ্যান্ড কোম্পানি। এবং 1000 কিলোওয়াট, প্রথমেই বলেছি যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করা হয়েছিল শহর কলকাতাতে, প্রিন্সেপ স্ট্রিট যেখানে সেখানে। এবার আর একটা মজার কথা, যে প্রথম কলকাতায় যে বিদ্যুৎ এলো তখন লোকে ভয়ে বাড়িতে নিতে চাননি। কেন জানেন? যে বাড়ি ফুটো করে এই বিদ্যুৎ আনতে হবে আর তার ফলে কারেন্টের বা ইলেকট্রিকের শক খেয়ে ক্ষতি হতে পারে, এই ভয়ে অনেকের সঙ্গতি থাকলেও তখন তারা বিদ্যুৎ আনতে চায়নি বাড়িতে। সাহস দেখালেন জোড়াসাঁকো ঠাকুর বাড়ির গগনেন্দ্রনাথ ঠাকুর। বলতে গেলে তিনি ওই কয়েকজনের মধ্যে অন্যতম, যিনি বাড়িতে সেই সময় 1899 সালের 17 এপ্রিলের পর শহর কলকাতায় বিদ্যুৎ আসলে তিনি ছিলেন সেই সর্বপ্রথম ব্যক্তিদের অন্যতম যারা বাড়িতে বিদ্যুতের কানেকশন নিয়েছিলেন। শহর কলকাতার বুকে 1899, 1999, 100 বছর, আর 2024, 25 বছর। 125 বছর অতিক্রান্ত হয়ে গেল বিদ্যুতের। একটু একটু করে এই বিদ্যুৎকে সঙ্গী করে শহর হয়ে উঠল তিলোত্তমা মহানগরী। এবং তখন কলকাতা থেকে হাওড়ায় বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য মাটির তলা দিয়ে সুড়ঙ্গ তৈরি করে ব্যবস্থা করা হয়েছিল। ইলেকট্রিক তো রাস্তায় লাগানো হয়ে গেল, পোস্ট লাইট জ্বলছে। হঠাৎ করে দেখা গেল বেশ কিছু জায়গায় লাইট জ্বলছে না। তখন ওই স্ট্রিট লাইট, অনেকগুলো স্ট্রিট লাইটের ক্ষেত্রে মাটির তলা দিয়ে কানেকশন যাওয়ার ব্যবস্থা ছিল। মাটি খুঁড়ে দেখা গেল সে এক অদ্ভুত কাণ্ড, উই পোকাতে সমস্ত বিদ্যুতের তার কেটে দিয়েছে। তখন থেকে শুরু হলো ইটের গাঁথনির মধ্যে দিয়ে বিভিন্ন কোটিং করা পাইপ, তার মধ্যে দিয়ে ইলেকট্রিকের তার নিয়ে যাওয়ার ব্যবস্থা, যাতে ইঁদুর বা উই পোকায় না কেটে দেয়। শহর কলকাতার ইলেকট্রিক আসাটাও বিপর্যয়ের মধ্যে দিয়ে, এবং সেখানে ভিলেনের ভূমিকায় কিন্তু সেই উই পোকা। যার বাড়িতে আছে সে তো জানে যে উই পোকার যন্ত্রণা কি জিনিস। যাই হোক, শুধু উই পোকার যন্ত্রণা কেন, দেশভাগের যন্ত্রণাও কি কম কষ্টদায়ক? কিন্তু সেই দেশভাগের যন্ত্রণা বদলে দিতে পেরেছিল অনেকের জীবন। কেমন হবে? চলুন তাহলে একটুখানি সেই জায়গাটাও আপনাদেরকে মনে করিয়ে দিই। দেশভাগের যন্ত্রণা বুকে নিয়ে 23 বছরের একটি কন্যা, অনাথ কন্যা, সে রীতিমতো বম্বে শহরে এসে হাবুডুবু খেতে লাগলো। কোথায় যাবে, কি করবে? সম্বল বলতে বেশ কিছু পড়াশুনো শেখা আর একটু গানটা করতে পারা। যাই হোক, একদিন কোনোভাবে তিনি পৌঁছালেন নৌসাদের কাছে, ফিল্ম ইন্ডাস্ট্রির নৌসাদ সাহেবের কাছে। গিয়ে রীতিমতো হাতে পায়ে ধরে বললেন যে আমাকে যদি গান করার সুযোগ না দেন তাহলে আমি কিন্তু আরব সাগরে ডুবে মরব। নৌসাদ সাহেব হেসে বললেন, আচ্ছা বাবা ঠিক আছে, আগে তো তুমি দেখি যে তুমি গানটা করতে পারবে কিনা। তো তাকে অডিশন নেওয়া হলো, তাতে মোটামুটি তিনি উতরে গেলেন, কিন্তু প্রথাগত গান শেখেননি। সমস্যা শুরু হলো সেখানে। মেয়েটির নাম উমা দেবী খত্রী। প্রথাগত গান শেখেননি, তাই গানের মধ্যে একটা সেকেলে ব্যাপার ছিল। তখনকার দিনে দাঁড়িয়ে সেকেলে ব্যাপারটা বুঝে নেই। গানের গলা ভালো, কিন্তু অনেকগুলো বড় বড় প্রোডাকশন থেকে তার ডাক এলো, গানও করলেন। কিন্তু সেই সময় লতাজি এবং আশাজি রীতিমতো মুম্বাইতে এন্ট্রি নিচ্ছেন, মানে একটা ধামাকাদার এন্ট্রি যাকে বলে। এই সেকেলে টিউনের গানের যে গায়কী আর প্রথাগত শিক্ষা না থাকায় তিনি আর প্রতিযোগিতায় পেরে উঠলেন না, খানিকটা টালমাটাল হয়ে গেলেন। এবং তিনি বুঝতে পারলেন যে না, গানেও বিশেষ সুবিধে আমার দ্বারা করা হবে না। তখন তিনি আবার নৌসাদ সাহেবকে বললেন যে তাহলে একটা ব্যবস্থা করুন। নৌসাদ সাহেব তখন তাকে বুদ্ধি দিল, তুমি বরঞ্চ একটু অভিনয়টা চেষ্টা করো।
পাঠিয়ে দিলেন দিলীপ কুমারের কাছে। দিলীপ কুমার তাকে দিলেন প্রথম ব্রেক তার 1950 সালে তৈরি হওয়া ছবি বাবুল সিনেমাতে। মজার ব্যাপার হলো, এই গান থেকে স্থান পরিবর্তন করে নিজেকে পরিবর্তন করে যিনি অভিনয় জগতে এলেন, আসলে তিনিই ছিলেন হিন্দি চলচ্চিত্র জগতের প্রথম মহিলা কমেডিয়ান অভিনেত্রী। হ্যাঁ, চিনতে পারলেন না তো? উমা দেবী খত্রী তখন নাম বদলে হয়ে গেছেন টুনটুন। তার অসংখ্য সিনেমায় উপস্থিতি আমাদের এমনিতেই হাসতে বাধ্য করেছে। একের পর এক ছবির মধ্যে দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করলেন। গান গাইতে আসা মুম্বাই চলচ্চিত্রের উমা দেবী খত্রী হয়ে উঠলেন হিন্দি চলচ্চিত্রের হাসির খোলা বারান্দা টুনটুন। অভিনয় করেছেন বিখ্যাত বহু চলচ্চিত্রে, তার মধ্যে যেমন মিস্টার অ্যান্ড মিসেস আয়ার, শ্রী 420, পিয়াসা, হাফ টিকিট, গীত, প্রফেসর, সিআইডি, আগ, সত্যম শিবম সুন্দরম, কটা বলবো, রাজকুমার, 14वीं की चाँद, এরকম প্রফেসর, সমাধি, কোহিনূর, ফুল और पत्थर, हीर रांझा, गंगा যমুনা, কাশ্মীর কি কলি, নাওয়া খালাল, এক একটা ব্লকবাস্টার হিট চলচ্চিত্র। তাতে তার উপস্থিতি রীতিমতো তোলপাড় করে সারা জাগাতো দর্শকদের মনে। আসলে 1923 সালের 11ই জুলাই জন্মগ্রহণ করেছিলেন ভারতীয় চলচ্চিত্রের, হিন্দি চলচ্চিত্রের প্রথম কৌতুক মহিলা অভিনেত্রী বা কমেডিয়ান ফিমেল উমা দেবী খত্রী, যাকে পরবর্তীকালে সারা চলচ্চিত্র জগৎ চিনেছিল টুনটুন নামে। তার জন্মবার্ষিকীতে আমাদের শ্রদ্ধার্ঘ্য আনকাট রাতের গল্পের পক্ষ থেকে এবং অবশ্যই দর্পণে বাংলার পক্ষ থেকে। আজকের আনকাট রাতের গল্প শেষ করব একটা সামাজিক প্রশ্নকে সামনে রেখে। আমরা সবাই জিততে মরিয়া, সবাই জিততে চাই, কিন্তু আমরা কেউ কাউকে জেতাতে চাই না। প্রতিযোগিতা সর্বস্তরে। আমরা সত্যি কি কেউ বন্ধু, আত্মীয়, প্রতিবেশী, কলিগ? বোধ হয় না। কারণ প্রত্যেকের সঙ্গেই একটা ভেতরে ভেতরে প্রতিযোগিতায় আমরা লিপ্ত হই। সেখানে আমরা কেউ চাই না যে অন্য কেউ জিতে যাক। আমরা চাই যেন আমরা নিজেরাই জিতি। এই প্রসঙ্গে একটা শিক্ষামূলক ঘটনা বলবো আপনাদের। ঘটনাটা একটি স্পোর্টসের মাঠ, মানে অ্যাথলেটিক্স ইভেন্ট হচ্ছে, দৌড় প্রতিযোগিতা। সেখানে কেনিয়ার হয়ে দৌড়াচ্ছিলেন আবেল মুতাই এবং তিনি সবাইকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছিলেন, মানে প্রথম হবেন। কিন্তু গন্ডগোল হয়ে গেল যে ফিনিশিং লাইন বা যেখানে গিয়ে শেষ করার কথা সেটা তিনি বুঝতে পারেননি এবং ফিনিশিং লাইনের অনেকটা আগেই তিনি মনে করেছেন যে আমার বোধহয় দৌড় শেষ হয়ে গিয়েছে। এবং সেই গতিতে তিনি যে দৌড়াচ্ছিলেন প্রথম হওয়ার জন্য, সেই গতি তিনি ভাবলেন যে ফিনিশিং পয়েন্টে এসে গেছি, তিনি গতি কমিয়ে দিলেন। ঘটনাটা পেছন থেকে লক্ষ্য করছিলেন যিনি দ্বিতীয় ছিলেন এবং তিনি ছিলেন স্প্যানিশ অ্যাথলেট, তার নাম হচ্ছে ইভান ফার্নান্ডেজ। তিনি দেখলেন যে কোনো একটা গন্ডগোল হয়েছে নিশ্চয়ই, যে আবেল মুতাই হঠাৎ করে অনেকটা এগিয়ে যাওয়ার পরেও দৌড় স্লথ করে দিলেন, গতি কমিয়ে আনলেন এবং তিনি সেটা বুঝতে পেরেছিলেন যে কোথাও ভুল বুঝে তিনি ভাবছেন যে তার ফিনিশিং লাইনের কাছে পৌঁছে গেছেন। তখন তিনি স্প্যানিশ ভাষাতে তাকে সতর্ক করেন যে আরো জোরে দৌড়াও, এখানে শেষ নয়, থেমো না। কিন্তু গন্ডগোল হচ্ছে কেনিয়ার এই আবেল মুতাই, তিনি তো স্প্যানিশ জানেন না, তিনি আরো ভ্যাবাচাকা খেয়ে গেলেন এবং কি করবেন বুঝতে পারছেন না, আরো স্লো হয়ে গেলেন।
তখন রীতিমতো পেছন দিক থেকে ইভান ফার্নান্ডেজ এসে প্রায় ধাক্কা মেরে তাকে ওই ফিনিশিং পয়েন্টে প্রথম করার জন্য তাকে পেছন দিক দিয়ে ধাক্কা দিয়ে দিয়েছিলেন। অদ্ভুত ব্যাপার, তিনি ধাক্কা দিচ্ছেন মানে তিনি পৌঁছে গিয়েছিলেন, তিনি নিজেও কিন্তু প্রথম হতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। তিনি এই আবেল মুতাইকে ধাক্কা দিয়ে প্রায় ফিনিশিং লাইনের বাইরে বার করে দেন। আবেল মুতাই হন প্রথম এবং তিনি হন দ্বিতীয়। ইভানকে এরপর এই ঘটনা যে সাংবাদিকরা দেখছিলেন তারা প্রশ্ন করলেন যে তুমি এরকম কেন করলে? তিনি বলেছিলেন, আমি একটা সামাজিক মানুষ, আমি একটি সামাজিক নিয়মকে কখনো নষ্ট করতে পারি না। পরের প্রশ্ন ছিল, সাংবাদিকরা খুশি হলেন না, যে তুমি অন্যকে জিতিয়ে দিলে কেন? তুমি জিতে না নিজে জিতে অন্যকে জেতাতে গেলে কেন? তখন ইভান উত্তর দিয়েছিলেন, যেটা আমাদের মনে রাখার মতো, যে ওই জয়টা আমার প্রাপ্য ছিল না। যদি আমি সেই জয়টা পেতাম তাহলে সেটা অনৈতিক হতো, এবং এই শিক্ষা আমার মা আমাকে দেননি। এবং তাই আমি মনে করেছি যে সঠিক প্রাপ্য যার, তাকেই জয়ের সেই শিরোপাটা দেওয়া উচিত। অর্থাৎ ইভান বুঝতে পেরেছিলেন কোনো ভুল বোঝাবুঝিতে সে দেরি করে ফেলেছে, কিন্তু সে প্রথমই ছিল, তাকে কেউ হারাতে পারেনি, এবং এই জয়টা তার নৈতিক জয় ছিল। তাই ইভান নিজে না জিতে এই আবেল মুতাইকে জিতিয়ে দিয়েছিলেন। এবং তিনি বলছেন যে সবসময় নিজে জিতে জিত পাওয়া যায় না, কখনো কখনো সেখানে জিত হয় যেখানে নৈতিকতা আর পৃথিবীর সামাজিক নিয়মকে অক্ষুণ্ণ রেখে অন্যকে জেতানোর মধ্যে দিয়েও। তাই আজকের দিনে যখন আমরা বড় হয়ে উঠি, আমাদেরকে শেখানো হয় জেতানোর জন্য। তুমি জেতো, কেউ বলেন না যে তুমি জেতাও। আমরা নিজেদেরকে জিতের জায়গায় দেখতে চাই, জয়ের জায়গায় দেখতে চাই, কিন্তু আমাদের মনে খুব কম মানুষের এরকম মানসিকতা আসে যে নিজের জিত নয়, জেতানোর মধ্যে দিয়েও জয় করা যায়। আজকের দিনে যেটা বড্ড বেশি অভাব, কাউকে জেতানোর মধ্যে দিয়েও জিতে যাওয়া যায়। আমরা অসহিষ্ণু হয়ে পড়ছি, অন্যর সঙ্গে প্রতিযোগিতা করছি, সবাইকে পেছনে ফেলে দিতে চাইছি। কিন্তু পৃথিবীতে আমরা যদি নিজেরা সবসময় না জিতে অন্যকে জেতাতেও সহযোগিতা করি, তাহলে একটা সামাজিক নিয়ম তৈরি হবে, হিংসা দূর হবে, আমরা সবাই একসাথে ভালো থাকতে পারব। তাই বিশেষ করে অভিভাবকদের বলবো, ছোটদের মধ্যে খিদে তৈরি করুন, কিন্তু সবসময় তাকেই জিততে হবে এই শিক্ষা না দিয়ে নৈতিকতার জয়কে যেন মেনে নিয়ে অন্যকেও তারা জেতানোর চেষ্টা করেন, সেই শিক্ষা বা সেই পাঠটাও দিন। দেখবেন পৃথিবী অনেক সুন্দর হয়ে গেছে। আর এই সুন্দর করার দায়িত্ব তো আমাদের। 84 থেকে 87 লক্ষ বিতর্কিতভাবে প্রাণী, বিভিন্ন ধরনের প্রাণী এই পৃথিবীতে। কেউ বলেন 84 লক্ষ, কেউ বলেন 87 লক্ষ। এই এতগুলো এত বিভিন্ন ধরনের প্রাণের মধ্যে আমরা নাকি উন্নত সব থেকে, হোমোসেপিয়েন্স মানুষ। তো আসুন না সবাই মিলে এগিয়ে যাই একটা সুন্দর পৃথিবীর জন্য। শুধু নিজে জিতবো নয়, অন্যদেরকেও জিততে সাহায্য করি। সামাজিক এক সহাবস্থান হোক একে অন্যের সাহায্যের মধ্যে দিয়ে। চলুন শুরু করি। আর যতক্ষণ মনস্থির করে শুরু করছেন বা ভাবছেন, ততক্ষণ আমিও শুরু করি পরবর্তী পর্বের প্রস্তুতি। আর বিদায় নিচ্ছি আজকের পর্ব শেষ করে। আনকাট রাতের গল্পে আপনারা ছিলেন, আমি সঞ্চালক অমিতাভ। আমার
সঙ্গে শেষে যেটা বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সচেতন থাকুন, আর হ্যাঁ, বাংলার সঙ্গে থাকুন, বাংলার সংস্কৃতির সঙ্গে থাকুন। শুভরাত্রি।